আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফিনান্সের চতুর্থ অধ্যায়টির নাম হলো আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ থেকে প্রথমে আর্থিক বিশ্লেষণের ধারণা, এরপরে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একে একে আমি আজকে আলোচনা করব। তাহলে শুরুতেই আসা যাক আর্থিক বিশ্লেষণের ধারণা নিয়ে। আর্থিক বিশ্লেষণ এর সংজ্ঞায় বলা যেতে পারে যে বিভিন্ন কৌশল প্রয়োগ করে আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে যে বিচার বিশ্লেষণ করা হয় তাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। এরপরে রয়েছে আর্থিক বিশ্লেষণের কৌশলসমূহ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের সাধারণত 5টি কৌশল রয়েছে। এই কৌশলগুলো হলো, একটি হলো তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ, দ্বিতীয়টি হলো সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ, তৃতীয়টি হলো অনুপাত বিশ্লেষণ, চতুর্থটি হলো নগদ প্রবাহ বিশ্লেষণ এবং পঞ্চম সেটি হলো যে সমচ্ছেদ বিশ্লেষণ। এই 5টি বিশ্লেষণের মধ্যে কৌশলের মধ্যে সর্বশেষ যে 3টি কৌশলের কথা বললাম, আমাদের উচ্চ মাধ্যমিক ফিনান্সে এই 3টি কৌশলকে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, অর্থাৎ পরীক্ষাতেও এই বিষয়গুলোর উপর প্রশ্ন হয়ে থাকে। এখানে মূলত 3টি বিষয় থেকে অঙ্ককেন্দ্রিক প্রশ্ন হয়ে থাকে। এই 3টি বিষয়ের মধ্যে আবার সমচ্ছেদ বিশ্লেষণ, এই অংশটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় যে বোর্ড পরীক্ষায় যতগুলো প্রশ্ন হয়েছে এর মধ্যে প্রায় 60% বা 70% কোশ্চেন হয়েছে এই সমচ্ছেদ অর্থাৎ সম আয় ব্যয় বিন্দুকে কেন্দ্র করে। এরপরে রয়েছে এখানে নগদ প্রবাহ বিবরণী বা নগদ প্রবাহ বিশ্লেষণ, তারপরে অনুপাত বিশ্লেষণ। এখান থেকেও বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা দেখে থাকি। তো শুরুতেই তাহলে আমি যে 3টি কৌশলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশল অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর যে বিশ্লেষণ সেটি নিয়ে আলোচনা করব। সমচ্ছেদ বিন্দুর বা ভারসাম্য বিন্দু বলতে এটি প্রতিষ্ঠানের যে উৎপাদন বা বিক্রয়ের একটি অবস্থাকে বোঝায়, যে অবস্থায় ওই প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের এমন একটি অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে লাভও হচ্ছে না বা ক্ষতিও হচ্ছে না, এটিকে আমরা বলছি সম আয় ব্যয় বিন্দু। এই সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে কি লাভ বা সুবিধা, আসলে কেন সম আয় ব্যয় বিন্দু জানতে হয়, এটি জানা থাকলে সাধারণত একটি প্রতিষ্ঠানের যে মুনাফা পরিকল্পনা করা হয়, ভবিষ্যতে কি পরিমাণে একটি প্রতিষ্ঠান যে মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নিচ্ছে সেটি প্রণয়ন করা সম্ভব হয় যখন সম আয় ব্যয় বিন্দু জানা থাকে। আবার এটি প্রতিষ্ঠানের পণ্যের মূল্য নির্ধারণ করা, সেটিও নির্ধারণ করা সহজ হয় যখন ওই প্রতিষ্ঠানের সম আয় ব্যয় বিন্দু জানা থাকে। এই বিষয়গুলোর জন্য একটি প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু বা সম আয় ব্যয় বিন্দু জানা খুবই প্রয়োজন। তো সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী কিছু উপাদান রয়েছে। সেই উপাদানগুলো, প্রথমটি হলো স্থায়ী ব্যয়, দ্বিতীয়টি হলো পরিবর্তনশীল ব্যয়, আর তৃতীয়টি হলো সেটি হলো বিক্রয় মূল্য। এখানে এই স্থায়ী ব্যয় জিনিসটি কী? স্থায়ী ব্যয় আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের 2 রকমের সম্পদ রয়েছে, একটি হলো চলতি সম্পদ আর একটি হলো স্থায়ী সম্পদ। এখানে এই যে স্থায়ী যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো সংগ্রহ করতে গিয়ে এটি প্রতিষ্ঠানের যে ব্যয় হয় সেটিকে আমরা বলি স্থায়ী ব্যয়। অর্থাৎ এখানে আরেকভাবে বলা যায় যে উৎপাদনের পরিমাণ কম বা বেশি হলেও যে ব্যয় সাধারণত পরিবর্তন হয় না সেটাকে আমরা বলছি স্থায়ী ব্যয়।
আর পরিবর্তনশীল ব্যয়টার সংজ্ঞায় বলা যায় যে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের উপর নির্ভর করে যে ব্যয় পরিবর্তন হয় সেই ব্যয়কেই বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ এই জিনিসটি আরও ক্লিয়ার করা যায় যদি আমি একটি উদাহরণ দিই। আর ধরো যে এই যে একটি কলম, এই কলম উৎপাদনমুখী একটি প্রতিষ্ঠান। এখন এই কলমটি উৎপাদন করতে গিয়ে একটি মেশিন প্রয়োজন হবে, এটি স্থায়ী সম্পদ। একটি কারখানা দিতে হবে, সেটিও একটি স্থায়ী সম্পদ, অর্থাৎ জমি বা জমির উপর স্থাপনা। এগুলো একবারই করতে হয়, এগুলো করতে গিয়ে যে খরচটি হচ্ছে সেগুলো হলো স্থায়ী। এখন এই স্থায়ী যে খরচটা হচ্ছে, ধরো একটি যন্ত্রপাতি উৎপাদনের ক্ষমতা রয়েছে হয়তো 1 লক্ষটি কলম, সেখানে তুমি যদি 1 লক্ষটি কলম উৎপাদন করো তাহলেও যন্ত্রপাতি বাবদ যে ব্যয় হয়েছে সেই ব্যয় একই থাকবে। আবার তুমি যদি 1 লক্ষ এই লক্ষ্যমাত্রা পর্যন্ত না গিয়ে 50,000টি কলম উৎপাদন করো তাহলেও স্থায়ী ব্যয় বাবদ যে ব্যয় হয়ে গিয়েছে সেটা ওরকমই থাকবে। এই স্থায়ী ব্যয়টি উৎপাদনের পরিমাণ কম বেশি হওয়ার জন্য এখানে স্থায়ী ব্যয় কম বেশি হবে না। কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা সেখানে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তনশীল ব্যয়টাও কম বেশি হয়। যেমন কলম আমি যদি 10,000টি তৈরি করি তাহলে 10,000টি কলম তৈরি করতে গিয়ে এখানে যে কলমের যে হেড বা কালি এইগুলো বিষয়ে যে খরচটা সেটা পরিবর্তনশীল খরচের একটা অংশ। তাহলে 10,000টি কলম উৎপাদন করতে গিয়ে কলমের যে হেড লাগতেছে বা কালি লাগতেছে তার জন্য যে খরচ হবে, সেখানে যদি 50,000টি যদি কলম আমি উৎপাদন করি তাহলে সেখানে কলমের হেডের পরিমাণ বেশি লাগবে, কালির পরিমাণও বেশি লাগবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনশীল ব্যয়টা উৎপাদনের মানের উপর নির্ভর করে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি কম হয় পরিবর্তনশীল ব্যয় কম হবে, আর উৎপাদনের পরিমাণ যদি বেশি হয় পরিবর্তনশীল ব্যয়ও বেশি হবে। এখানে আরেকটি উপাদান রয়েছে, সেটি হলো বিক্রয় মূল্য। অর্থাৎ এই বিক্রয় মূল্য এখানে যদি বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ এখানে হ্রাস পাবে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। তো এই 3টি উপাদান সাধারণত প্রভাব বিস্তার করে থাকে সমচ্ছেদ আয় ব্যয় বিন্দু নির্ণয়ের সময়। এখন এই সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের বেশ কিছু সূত্র রয়েছে। এখন পর্যায়ক্রমে সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে আমরা সূত্রের আলোকে অঙ্ক করব। তো আজকে আমি আপাতত সূত্রগুলো নিয়ে এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। এই সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্রের মধ্যে 1 নম্বর যে সূত্রটি রয়েছে, যেটি বোর্ড পরীক্ষা প্রায় আসে, সেটি হলো এরকম: সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করো। যদি থাকে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করো, এটি সংক্ষেপে আমরা বলতে পারি বিপি একক, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সময় ব্যয় বিন্দু। বিপি একক নির্ণয় করো। তাহলে এটি নির্ণয়ের জন্য যে সূত্রটি রয়েছে, সূত্রটি হলো এরকম: এফসি ডিভাইডেড বাই এসপিইউ মাইনাস ভিসিইউ। এই সূত্রটি যদি ব্যাখ্যা দিই, এই ব্যাখ্যাটি হলো এরকম: এফসি মানে ফিক্সড কস্ট অর্থাৎ স্থায়ী ব্যয়, এসপিইউ সেলিং প্রাইস পার ইউনিট অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য, আর ভিসিইউ ভেরিয়েবল কস্ট পার ইউনিট অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই সূত্রটি রয়েছে। আর এখন 2 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হলো সমচ্ছেদ বিন্দু টাকা, এককের পরিবর্তন হবে টাকা। এই টাকা দিয়ে যে সূত্রটি রয়েছে ঠিক 1 নম্বর সূত্রটি লিখব হুবহু। সেটি কি? এফসি এসপিইউ মাইনাস ভিসিইউ। এই 1 নম্বর সূত্রের মধ্যে শুধু আবার ডিভাইডেড বাই এসপিইউ, এই সূত্রটি দিলেই এখানে টাকার সূত্র হয়ে যাচ্ছে। এটি আবার আরেকটি সূত্র রয়েছে এখানে উদ্দীপকের উপর নির্ভর করে সেটা সূত্রটি প্রয়োগ করা যাবে। যদি উদ্দীপকে সরাসরি সমচ্ছেদ বিন্দু একক দেওয়া থাকে, অর্থাৎ এই এককের মানটা দেওয়া থাকে, তাহলে এই সূত্রটি প্রয়োগ করা যায়। সেটি কি? সেটি হলো এরকম। তাহলে সংক্ষেপে লিখতে পারি বিপি টাকা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট যদি টাকা বের করতে বলে, তাহলে এখানে যে সূত্র বিপি
একক অর্থাৎ 1 নম্বর সূত্রের যদি মান উদ্দীপকে দেওয়া থাকে গুণন প্রতি এককের বিক্রয় মূল্য, এটি দ্বারাও আমরা রেজাল্ট তৈরি করতে পারি। তবে শর্ত হলো, আমি আবার বলছি যে এটি করতে গেলে পরে বিইপি একক অর্থাৎ 1 নম্বর সূত্রের মান এখানে উদ্দীপকে থাকতে হবে, তাহলে এই অথবা দিয়ে এই সূত্র প্রয়োগ করা যাবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই প্রথম সূত্র দ্বারা, অর্থাৎ বিইপি টাকা যদি বের করতে চাই তাহলে প্রথম সূত্র দ্বারা সেটি করতে হবে। আমরা দুটি সূত্র সম্পর্কে জানলাম। এখন যে তৃতীয় যে সূত্রটি রয়েছে সেটি অনেক সময় এরকম থাকে যে একটি প্রতিষ্ঠান যদি এত টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কতটি জিনিস বিক্রয় করতে হবে, কতটি টি যদি থাকে তাহলে আমরা ধরে নিই সেটি একক, কতটি জিনিস বিক্রয় করতে হবে, এইভাবে অনেক সময় প্রশ্ন হয়। তো সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি নিয়ে এখন আমি একটু কথা বলবো। তাহলে সেটার জন্য আমরা বলতে পারি যে 3 নম্বর সূত্র সেটি হলো প্রয়োজনীয় একক। প্রয়োজনীয় একক, এখানে বিইপি একক দেওয়া যাবে না, প্রয়োজনীয় একক। তাহলে বিইপি এককের যে সূত্রটি ছিল ওই সূত্রটি বহাল রাখবো, শুধুমাত্র নতুন করে এখানে আসবে টিপি অর্থাৎ টার্গেট প্রফিট, বাংলা হলো কাঙ্ক্ষিত মুনাফা। তাহলে এই সূত্রটি কখন হবে, যদি একটি প্রতিষ্ঠান এত টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কতটি জিনিস বিক্রয় করতে হবে, অথবা প্রশ্নটি হতে পারে যে এত টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি জিনিস বেশি বিক্রয় করতে হবে। এইভাবে অনেক সময় প্রশ্ন হতে দেখা যায়। তো আমরা 3 নম্বর সূত্রের ব্যাখ্যা জানলাম। এখন 4 নম্বর যে সূত্রটি রয়েছে, দেখো 4 নম্বর সূত্রটি এককের পরিবর্তে যদি বলা হয় যে টাকা, অর্থাৎ কত টাকায় বিক্রয় করতে হবে যদি এত টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটি করব যে আমাদের যে 2 নম্বর সূত্রটি ছিল অর্থাৎ এফসি ডিভাইডেড বাই এসপিউ মাইনাস ভিসিউ বাই এসপিউ, ওই সূত্রটির মধ্যে, অর্থাৎ সূত্রটি আমি এখন প্রথমে দ্বিতীয় সূত্র তৈরি করে নিচ্ছি। দ্বিতীয় সূত্রটি ছিল এরকম, এই দ্বিতীয় সূত্রের মধ্যে এখন প্লাস টার্গেট প্রফিট টিপি, এটি দিলে পরেই এখন আমরা চতুর্থ সূত্র অর্থাৎ প্রয়োজনীয় টাকার যে বিষয়টি সেই সূত্রটি পেয়ে গেলাম। আমি আবার বলছি যে প্রথম সূত্রের মধ্যে যদি টিপি দেই তাহলে তৃতীয় সূত্র তৈরি করা যাচ্ছে, অর্থাৎ সেটি প্রয়োজনীয় কত একক পণ্য বিক্রয় করতে হবে সেটা এককের। আর যদি প্রয়োজনীয় টাকা বের করতে পড়লে তাহলে দ্বিতীয় সূত্রের মধ্যে শুধু টার্গেট প্রফিট এটি যোগ করে দিলে পরেই তাহলে চতুর্থ সূত্র হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলি খুবই সহজ যদি ধরতে পারো, তো এটি পরীক্ষাতেও আবার আসে। তো সেই হেতু তোমাদেরকে মনোযোগ দিয়ে ভালো করে সূত্রগুলো প্রথমে দেখে নিতে হবে, তারপরে অঙ্ক করার চেষ্টা করতে হবে। তো আমি আশাবাদী যে তোমরা যদি এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো, আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রেখে বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমার কাছে সহজ মনে হবে বলে আমি আশাবাদী। তো আমি পরবর্তীতে এই উদাহরণ তৈরি করে কিংবা সৃজনশীল প্রশ্ন সলিউশন করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।